বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে যে আমরা এগুলো দেখেছিলাম, এগুলা প্রোগ্রামে করে করে তোমরা প্র্যাকটিস করছিলা এগুলো, বা আমাদের যে স্টুডেন্ট ম্যানুয়ালটা ছিল ওইখানেও এই থিওরিটিক্যাল এই বিষয়গুলো ছিল, ওগুলো দেখে কি কোডিং করতেছো, প্র্যাকটিস করতেছো তোমরা? জি স্যার। স্টুডেন্ট ম্যানুয়ালটা জি স্যার। দেখে দেখে অল্প অল্প প্র্যাকটিস করা শুরু করো। কালকে আবার ল্যাব ক্লাস আছে, ল্যাবের ক্ষেত্রে আবার আমাদের একটু এক্সট্রা গুরুত্ব দিতে দিতে হবে আর কি। যাই হোক, আজকে আমরা থিওরিটিক্যাল যে পড়াগুলো পড়তেছি থিওরিতে, এগুলো আমরা খুব স্লোলি আগাচ্ছি, তোমরা দেখতেছো। আমরা এই স্লাইডে অর্থাৎ লেকচার 3 এর এই স্লাইডে এসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব একটা এক্সাম্পলের সাহায্যে। আমরা পরবর্তী স্লাইডে দেখব ওই স্লাইডের স্ক্রিনের মধ্যে কিছু কালার পয়েন্ট থাকবে বিভিন্ন কালারের, এবং আমরা প্রত্যেকটা কালার কি কি ডাটা বা কি কি ইনফরমেশন আমাদেরকে দেয় সেটা বোঝার চেষ্টা করব তাদের কোঅর্ডিনেট বা তাদের কালার দিয়ে, এবং তাদের অ্যাট্রিবিউটগুলা কি বা তারা কি কি কাজ করতে পারে, তাদের বৈশিষ্ট্যগুলা কি, এরকম কিছু বিষয় আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। তো আমরা যদি যাই এখানে, এটা হচ্ছে সেই এক্সাম্পলটা। এখানে কয়টা অবজেক্ট আছে বলে মনে হয় তোমাদের? এখানে কয়টা অবজেক্ট আছে বলো দেখি? স্যার তিনটা অবজেক্ট আছে। একটা হচ্ছে যদি কালার চিন্তা করি আমরা, তাহলে হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে লাইট গ্রে, আর একটা হচ্ছে ডার্ক গ্রে। দেখতে পাচ্ছ সবাই? আবার যদি আমরা তাদের কোঅর্ডিনেট হিসাব করি, তাহলে এই পয়েন্টটা, এই অবজেক্টটা আছে হচ্ছে এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 20। অর্থাৎ এটা যদি আমরা একটা গ্রাফ পেপারের সাথে তুলনা করি, তাহলে এটা এক্স এর দিকে 5 ঘর আসছে এবং ওয়াই এর দিকে 20 ঘর গেছে। এই পয়েন্টটা, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটার পজিশন হচ্ছে 1725। একইভাবে এই অবজেক্টটার কোঅর্ডিনেট হচ্ছে 2010। এরকম করে তাদের কোঅর্ডিনেট হিসাব করে আমরা অবজেক্টগুলোকে চিনতে পারি, তাদের কালার দিয়েও চিনতে পারি। এটা হচ্ছে অবজেক্ট চেনার উপায়। হয় আমরা তাদের কোঅর্ডিনেট দিয়ে চিনতে পারি অথবা কালার দিয়ে চিনতে পারি, যেটা কোথায় আছে অথবা এটা কি কালার। আর এখানে যেটা লিখছি থিংস আই ক্যান ডু, অর্থাৎ একটা অবজেক্ট দিয়ে কি কি কাজ করা যেতে পারে, একটা অবজেক্টের অ্যাট্রিবিউট কি কি হতে পারে। যেমন এই অবজেক্টটার বৈশিষ্ট্য হচ্ছে সে মুভ করতে পারে, সে এক্স এর মানটাকে রিপোর্ট করতে পারে এবং ওয়াই এর মানটাকে রিপোর্ট করতে পারে। আপাতত ধরে তিনটা কাজ করা আছে। তো এই হচ্ছে মোটামুটি একটা অবজেক্টের কনসেপ্ট। আমরা গত ক্লাসে বা ল্যাবে কোনো এক জায়গায় আমরা এক্সাম্পল দিচ্ছিলাম যে ধরো গ্রিন ইউনিভার্সিটিতে 6000 স্টুডেন্ট আছে, তোমার পার্টিকুলার আইডিটা ক্লিক করলেই বা এন্টার করলেই, তোমার আইডিটা লিখে এন্টার করলেই তোমার এরকম ইনফরমেশনগুলো বেড়ে চলে আসে যে তোমার এখন কোন সেমিস্টারে পড়ো, বিগত সেমিস্টারগুলোতে তুমি কি কি কোর্স করেছো, কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছো, এবং আরো যদি আমি কিছু জানতে চাই, তোমার নাম কি, তোমার মোবাইল নাম্বার কি, তোমার ইমেল আইডি কি, এগুলো সব আমি জানতে পারি। এরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো আছে। সো এটা হচ্ছে এক একটা অবজেক্টের অ্যাট্রিবিউট, যে এই অবজেক্টটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো আমরা যখন প্রবলেম সলভ করবো অবজেক্টের সাহায্যে, আমরা ওই জায়গাটাতে এখনো যাইনি। অবজেক্ট ক্রিয়েট করে করে যখন আমরা প্রবলেম সলভ করবো, তখন একটা পার্টিকুলার প্রবলেমের মধ্যে আমরা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, এই সুযোগটা আমাদের কাছে থাকবে। এবং এক একটা অবজেক্টের এক এক ধরনের অ্যাট্রিবিউটও আমরা দিতে পারবো। যদিও এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা অবজেক্টের অ্যাট্রিবিউট কিন্তু একই রকম, সবাই মুভ করে, এক্স এবং ওয়াই রিপোর্ট করে প্রত্যেকটা অবজেক্ট। তারা একই ধরনের কাজ আমরা করাতে পারি, অথবা এক একটা অবজেক্ট দিয়ে আমরা এক এক ধরনের কাজ করাতে পারি, অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করে দিতে পারি। এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই সুবিধাটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদেরকে দেয়, যেটা হচ্ছে আমরা আগের সেমিস্টারে বা আগে যে পড়াশোনাগুলো করেছি স্ট্রাকচার প্রোগ্রামিং, ওই স্ট্রাকচার যে প্রোগ্রামিং সে আসলে এই সুবিধাগুলো দেয় না, যার জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রয়োজন আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা শর্ট এক্সাম্পল। অন্যান্য এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই কথাগুলো এখানে বলা, ব্যাখ্যা করা
যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা অবজেক্ট, যেন আমি ক্লিয়ারলি বুঝতে পারি। প্রত্যেকটা পয়েন্টের 3টা করে ফিল্ড আছে। ফিল্ড হচ্ছে এইটা, তার এক্স এর পজিশন, তার ওয়াই এর পজিশন এবং তার কালার। এবং প্রত্যেকটা 3টা করে মেথড আছে। মেথড মানে হচ্ছে অ্যাট্রিবিউট, সে কি কি কাজ করতে পারবে। তাহলে একটা মেথড হচ্ছে মুভ, একটা মেথড হচ্ছে রিপোর্ট এক্স, একটা মেথড হচ্ছে রিপোর্ট ওয়াই, আপাতত এই এক্সাম্পলের জন্য। এবং আমরা বলেছি অবজেক্ট যারা হবে তারা অবশ্যই কোনো না কোনো ক্লাসের মধ্যে থাকতে হবে, কোনো না কোনো ক্লাসের ইনস্ট্যান্স হবে। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টই এই এক্সাম্পলে যেটা দেখানো আছে, 3টা অবজেক্টই সেম ক্লাসের ইনস্ট্যান্স। অর্থাৎ তাদের প্রত্যেকের অ্যাট্রিবিউট এক, তাদের প্রত্যেকের মেথড এক, তাদের প্রত্যেকের অ্যাক্টিভিটিও এক, তাদের প্রত্যেকের ফিল্ডও এক। সো তারা প্রত্যেকে একই ক্লাসের ইনস্ট্যান্স। এমন হতে পারে আমরা একই ক্লাসে ভিন্ন ভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি, একই ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি। আবার একই ক্লাসের জন্য একই রকম অনেক অবজেক্ট তৈরি করতে পারি। আবার ভিন্ন ভিন্ন ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি। আমাদের যখন যেরকম প্রয়োজন হবে আমরা তখন ওইরকম অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এই হচ্ছে মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল। এগুলো তো আমরা বুঝি এখন, এগুলো জাস্ট রিডিং করলে হবে, এখানে তেমন বোঝানোর কিছু নাই। আমরা যে একটা কোডিং এর সাহায্যে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারি কিনা যে আসলে অবজেক্টের কনসেপ্টটা আমরা ধরতে পারি কিনা। যেমন এইখানে যদি আমরা বলি, এখানে ক্লাস কয়টা বলো দেখি এই এই অংশটুকুতে? একটাই স্যার। একটাই ক্লাস, ক্লাসটা হচ্ছে পয়েন্ট। এই ক্লাসের অবজেক্ট কয়টা বলো দেখি এই ক্লাসে? স্যার দুইটা। কোনগুলো অবজেক্ট? স্যার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। না, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট এগুলো হচ্ছে ভেরিয়েবল। স্যার কারেন্ট এগুলো হচ্ছে ভেরিয়েবল, কারেন্ট ওয়াই। এগুলো ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, এইটাও বেসিক্যালি ভেরিয়েবল, এইটাও ভেরিয়েবল। আর এখানে কারেন্ট এক্স আর কারেন্ট ওয়াইটা কি ফাংশন? এগুলা ফাংশন, রাইট, এগুলোও ভেরিয়েবল। এইখানে কোনো অবজেক্ট নাই এই প্রোগ্রামে, ক্লাস আছে কিন্তু অবজেক্ট নাই। দেখো বোঝো কি, অবজেক্ট হতে গেলে কি করতে হবে আমাদের মনে আছে? অবজেক্ট হতে গেলে প্রথমে ক্লাসের নাম থাকতে হবে পয়েন্ট, তারপর একটা অবজেক্টের নাম দিবা, ধরো সেটা দিলাম পি সমান সমান নিউ একটা কিওয়ার্ড আমাদের লাগবে। নিউ কিওয়ার্ড দিয়ে এই যে পয়েন্ট যে ক্লাসটা আছে এই ক্লাসের জন্য আমি কনস্ট্রাক্টর মানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলে ক্লাসের নামের পরে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই এটাকে বলে কনস্ট্রাক্টর, এটা আমরা পরে দেখাবো। এইভাবে দিয়ে যদি আমরা সেমিকোলন দিতে পারি তাহলে আমি বলবো এটা একটা অবজেক্ট। অবজেক্ট তৈরি করার সিনট্যাক্স হচ্ছে এটা, আমরা আগে পরে দেখেছিলাম, আমাদের হয়তো মনে নাই কারণ আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করে কোনো কোডিং করি নাই সেজন্য। তো একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো আমরা এইভাবে, অবশ্যই ক্লাসের নাম প্রথমে থাকতে হবে, তারপর একটা অবজেক্টের নাম থাকতে হবে, যে কোনো নাম আমি দিতে পারি, নিউ কিওয়ার্ডটা থাকতে হবে, এরপরে ক্লাসের নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তাহলে বোঝা যাবে এটা পি হচ্ছে একটা অবজেক্ট। কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই কোডে কি কোনো অবজেক্ট আছে? এই নিউ দিয়ে মনে হচ্ছে যে এটা মনে হয় অবজেক্ট, এটা কিন্তু আসলে অবজেক্ট না, কারণ এই নিউ এর সাথে কিন্তু পয়েন্টের কোনো সম্পর্কই নাই। দেখো এটা একটা ভেরিয়েবল, এক্স কোঅর্ডিনেটর যেমন একটা ভেরিয়েবল, নিউ এক্স কোঅর্ডিনেটর আরেকটা ভেরিয়েবল, এটা হচ্ছে বিষয়। তাহলে এই কোডে আসলে কোনো আমাদের অবজেক্ট নাই। তাহলে আমরা কি করছি, ক্লাস একটা পয়েন্ট দিয়েছি, এই পয়েন্ট ক্লাসেই এই যে এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, এটা আমরা পরে একবার আলোচনা করব যে ক্লাসের নামের মতোই যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দিই, এটা হচ্ছে ক্লাসের কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের কাজ কি পরে বলবো না। এটা হচ্ছে একটা মেথড কারেন্ট এক্স, এটা একটা মেথড কারেন্ট ওয়াই, এটা একটা মেথড যেটা আমরা সিতে বা স্ট্রাকচার প্রোগ্রামিং এ ফাংশন বলে অভ্যস্ত। এটা আমরা শুরুর দিকে ক্লাসে বলেছিলাম যে সিতে যেগুলো আমরা ফাংশন বলি জাভাতে সেগুলোকে আমরা মেথড বলি। তাহলে এটা একটা মেথড, এটা একটা মেথড। আর কারেন্ট দিয়ে কি ফাংশনটা এক্সপ্রেস করে মানে? হ্যাঁ এটাই বললাম, জাভাতে বলি আমরা মেথড, আর সিতে আমরা যেটাকে ফাংশন মনে করি বা ফাংশন বুঝি। স্যার কিন্তু এটাকে কি মানে মেথড বলে কিন্তু লেখে কি কারেন্ট দিয়ে ফাংশন? না এটা তো যে কোনো নাম, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। ফাংশনের যেমন আমরা যে কোনো নাম দিতে পারি, সামনে একটা ডাটা টাইপ দিতে হয়,
এরকম এখানেও মেথডের ক্ষেত্রে তুমি যে কোনো নাম দিতে পারো, যেমন এটা একটা নাম, এটা একটা নাম, আবার এই যে মুভ এটাও একটা নাম। তাহলে এগুলো হচ্ছে তাদের অ্যাট্রিবিউট, যেটা একটু আগে বলতেছিলাম। অ্যাট্রিবিউট গুলো হচ্ছে মেথডের মাধ্যমে প্রকাশ করা হয়। জাভার অ্যাট্রিবিউট মানে এই কোড দিয়ে আমি কি কি কাজ করতে চাই। আমরা যখন বড় বড় কোড করব তখন দেখব যে আমরা যেগুলা কাজ করতে চাই কাজগুলোকে আমাদের আলাদা আলাদা, এই কথাটা খুব শুনবা ওপি পড়তে আসলে, যে ওপির একটা মূল সুবিধা হচ্ছে আমাদের অনেকগুলা কাজ যদি একসাথে করার প্রয়োজন পড়ে, প্রত্যেকটা কাজকে আমি আলাদা আলাদা ভাবে মডিউল করে করে ভাগ করে ফেলতে পারি। এই কথাটা খুব শুনবা, আলাদা আলাদা মডিউলে আমি ভাগ করে ফেলতে পারি। তো এটা হচ্ছে একটা মডিউল বা মেথড, এটা একটা মডিউল বা মেথড, একটা মডিউল বা মেথড। মডিউল বা মেথড হচ্ছে অবশ্যই অ্যাট্রিবিউট, অর্থাৎ এই কোডে আমি তিনটা কাজ করতে পারবো। তার এক্স এর কারেন্ট এক্স এর পজিশন বলতে পারবো, তার ওয়াই এর পজিশন বলতে পারবো, এবং তাকে মুভ করতে পারবো। মুভ করা মানে হচ্ছে সে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাবে। অর্থাৎ মনে করো সে এইখানে ছিল একটা অবজেক্ট, এখন এটা চলে আসছে এই জায়গায়, তাহলে তার এক্স এরও কিছু পরিবর্তন হয়েছে, ওয়াই এরও কিছু পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা নতুন এক্স এর মান হবে, আমরা নতুন এক্স এর মানকে এক্স কোডের ভিতরে ভেরিয়েবলের ভিতরে রাখবো, নতুন ওয়াই এর মানকে আমরা ওয়াই ভেরিয়েবলের ভিতরে রাখবো, রেখে এক্স কোডের এবং ওয়াই কোডের এইটাকে আমরা রিটার্ন করব। এইভাবে করে আমরা এই প্রোগ্রামে, এটা আসলে সিম্পল একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা কোনো রকম অবজেক্ট ক্রিয়েট না করে একটা ক্লাসের জন্য এই যে কনস্ট্রাক্টর তৈরি করে আমরা তার তিনটা অ্যাট্রিবিউট সম্বন্ধে বোঝার চেষ্টা করলাম। পরের যে আরেকটা কোড আছে এটা একটু দেখি। এই যে এটা হচ্ছে তার জেনারেল ফর্ম। আমরা যেটা দেখলাম যে একটা ক্লাসে আসলে কি কি থাকতে পারে, একটা ক্লাসে যা থাকতে পারে এটা হচ্ছে তার জেনারেল ফর্ম। মেথড থাকতে পারে, যে মেথড নেম ওয়ান, মেথড নেম টু, এরকম অনেকগুলো মেথড থাকতে পারে। মেথডের ভিতরে তুমি হিসাব নিকাশগুলো করতে পারো। আর অবজেক্ট কি? যদি ক্লাসের আমরা ক্লাস ডাটা টাইপ দিয়ে, ক্লাসের টেমপ্লেট দিয়ে আমি যদি কোনো কিছু তৈরি করতে পারি, আমরা এই শব্দটা বেশি ইউজ করি, সেটা হচ্ছে ইনস্ট্যান্স অফ দ্যাট ক্লাস। কোনো ক্লাসের মধ্যে যে বিষয় মানে যেই টেমপ্লেট থাকবে, ক্লাসের যে টেমপ্লেট থাকবে তাকে বলতে পারবো আমরা অবজেক্ট। অর্থাৎ কোনো একটা অবজেক্ট হচ্ছে কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স, মানে ক্লাসের একটা উপাদান, একটা এলিমেন্ট। এবং অবজেক্ট যখন আমি ক্রিয়েট করবো, তোমরা একটু আগে দেখেছো যে প্রথমেই ক্লাসের নাম থাকতে হয়, তারপর একটা অবজেক্টের নাম থাকতে হয়, তারপর নিউ কিওয়ার্ড দিয়ে আবার ক্লাসের নাম থেকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তার মানে অবজেক্টটা আসলে নির্ভর করবে পুরোপুরি তার ক্লাসের উপর। এখানে একটা ক্লাসের তার নাম দিতে হয়, আবার এখানেও ক্লাসের নাম দিতে হয়। ক্লাস ছাড়া অবজেক্ট তৈরি করা যাবে না। যখন তুমি কোনো একটা অবজেক্ট তৈরি করে ফেললা, তাহলে বুঝতে হবে এই অবজেক্টটা এই ক্লাসের। আবার তুমি এই ক্লাসের অন্য আরেকটা অবজেক্ট তৈরি করতে পারো, এই ক্লাসের অন্য আরেকটা অবজেক্ট তৈরি করতে পারো। ইভেন একটা প্রোগ্রামে, আমরা গতদিন ল্যাবে হয়তো দেখিয়েছিলাম, একটা প্রোগ্রামে মাল্টিপল ক্লাস থাকতে পারে। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ভাবে তুমি অবজেক্ট ক্রিয়েট করতে পারো। এখন বিষয় হচ্ছে এই ক্লাসের কোনো একটা অবজেক্ট অন্য ক্লাসের কোনো একটা অবজেক্টের সাথে কমিউনিকেট করবে কি করবে না, সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে শেখার চেষ্টা করব। মোহাম্মদ সাইদ আনোয়ার, বলো। স্যার আমাদের একটা ক্লাসে কি স্যার আমরা একাধিক অবজেক্ট মানে ডিক্লেয়ার করতে পারবো না স্যার? হ্যাঁ, অবশ্যই, এটাতে বলতেছি আমি। একটা ক্লাসে অনেক অবজেক্ট তুমি তৈরি করতে পারবা, আবার একটা কোডের মধ্যে অনেকগুলা ক্লাসও তুমি ডিফাইন করতে পারবে। মনে করো আমি সহজভাবে তোমাকে বলি, মনে করো একটা একটা সিঙ্গেল কোড, সেখানে তিনটা ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবার মনে করো তুমি ক্লাস এ এর জন্য দুইটা অবজেক্ট তৈরি করলা, ক্লাস এ বি। ক্লাস বি এর জন্য দুইটা অবজেক্ট তৈরি করলা, ক্লাস সি ডি। ক্লাস সি এর জন্য দুইটা অবজেক্ট তৈরি করলা, ই এফ। এভাবে করতে পারবা, প্রবলেম নেই। কিন্তু তুমি যদি এরকম করো, আমি ক্লাস এ এর জন্য দুইটা অবজেক্ট তৈরি করবো এ বি, যেহেতু এই তিনটা ক্লাস কিন্তু একই প্রোগ্রামে আছে, সেম প্রোগ্রামে আছে, তাহলে এ ক্লাসের অবজেক্ট যদি এবি হয়, বি ক্লাসের অবজেক্ট তুমি এবি দিতে পারবা না, অবজেক্ট ভিন্ন হইতে হবে। আবার সি ক্লাসের অবজেক্টও তুমি আগের নামে দিতে পারবা না, নতুন নাম দিতে হবে। কিন্তু তুমি মাল্টিপল ক্লাসও তৈরি করতে পারবা, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা অবজেক্টও তৈরি করতে পারবা। কিন্তু যেহেতু প্রত্যেকটা ক্লাস একই প্রোগ্রামে আছে, সিঙ্গেল প্রোগ্রামে, সুতরাং তাদের অবজেক্টের নাম অবশ্যই আলাদা আলাদা হইতে হবে। স্যার এখন স্যার আমরা কি স্যার একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কোনো ডাটা কি অ্যাক্সেস করতে পারবো? অবশ্যই পারবো, ওগুলোতে আমরা আরেকটু মানে সময় লাগবে ওগুলোতে যেতে। আমি মনে করো সি ক্লাস থেকে
আমি বি ক্লাসের ডাটাকে অবশ্যই চাইলে অ্যাক্সেস করতে পারবো যদি বি আমাকে অনুমতি দেয়। এইটাকে বলা হয় ইনহেরিটেন্স, যেটা ওপির আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়েছিলাম, মনে আছে? জি স্যার। ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ডাটা অ্যাবস্ট্রাকশন, এই চারটা হচ্ছে মূল পয়েন্ট। এই ইনহেরিটেন্স হচ্ছে এইটা, যে যদি সিরিয়ালি আমাদের ক্লাস এমন হয় যে একটা ক্লাস হচ্ছে এ, এর পরে আরেকটা ক্লাস হচ্ছে বি, এবং এরপরে আরেকটা ক্লাস হচ্ছে সি, এভাবে যদি আমরা তৈরি করি এবং সি যদি আমি বি কে এক্সটেন্ড করতে পারি, মানে অ্যাক্সেস করতে পারি, তাহলে এটাকে বলা হয় ইনহেরিটেন্স। তো যখন আমরা ইনহেরিটেন্স করব তখন এই বিষয়গুলো দেখবো। আপাতত তোমরা বুঝে রাখো যে আর কোনো ওই যে একটা, লেভেল ক্রসিং এর যে বিষয়টা ইনহেরিটেন্সে, হ্যাঁ বলো। ওইটাই স্যার, মানে এটা লেভেল ক্রস বোঝায় না ইনহেরিটেন্স দিয়ে হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ করে? হ্যাঁ। হ্যাঁ, লেভেল কোশ্চেন। এখন যেটা বলতে চাচ্ছিলাম, সিম্পলি এখন পর্যন্ত মনে রাখতে হবে যে একটা সিঙ্গেল প্রোগ্রামে আমি একটা ক্লাস না অনেক ক্লাস রাখতে পারি। এখন অনেকগুলা ক্লাস যদি রাখি, আমরা তো একটা জিনিস জানি যে জাভার যে সিঙ্গেল প্রোগ্রামটা হবে সেটা নাম হবে আবার ক্লাসের নামে। তাহলে একটা কোডে যদি এ বি সি তিনটা ক্লাস থাকে, আমি এই জাভা প্রোগ্রামটার নাম কি দিব? এ ডট জাভা দিব, নাকি বি ডট জাভা দিব, নাকি সি ডট জাভা দিব? এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? কেউ বলতে পারবা? সেটাও একটা কথা স্যার, কিভাবে আইডেন্টিফাই করবো? আর আপনি প্রশ্নটা আবার যদি একটু আবার করতেন স্যার। বললাম ধরো একটা সিঙ্গেল কোডের ভিতরে একটা ক্লাস আছে এ, একটা ক্লাস আছে বি, একটা ক্লাস আছে সি, সিঙ্গেল কোডের ভিতরে তিনটা ক্লাস আছে। এবং আমরা জানি যে সিঙ্গেল একটা জাভা প্রোগ্রামকে ক্লাসের নাম ডট জাভা এই নামে সেভ করতে হয়। এই নামে সেভ না করলে আমি কম্পাইল বা রান করতে পারি না। তাহলে আমি যদি একটা ক্লাসের মধ্যে তিনটা না ধরে এরকম 100টা ক্লাস আছে, তাইলে আমি কোন নামে আমি কোডটাকে সেভ করব? ধরো আপাতত তিনটা ক্লাস আছে, এখন আমি এই কোডটাকে কি এ ডট জাভা নামে সেভ করব, নাকি বি ডট জাভা নামে সেভ করব, না সি ডট জাভা নামে সেভ করব? তিনটাই তো ক্লাস। স্যার এটা মেইন ক্লাসের আন্ডারে থাকবে না তো? মেইন ক্লাসের নাম অনুসারে আমি রাইট সেভ। রাইট, এই তিনটা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসের ভিতরে আমার মেইন ফাংশনটা থাকতে হবে। মেইন ফাংশন কিন্তু সব ক্লাসের ভিতরে থাকবে না। তুমি চাইলে এই ফাংশনের এই ক্লাসের ভিতরে মেইন ফাংশন রাখতে পারো, অথবা এই ক্লাসের ভিতরে রাখতে পারো, অথবা এই ক্লাসের ভিতরে রাখতে পারো। যেই ক্লাসের ভিতরে তুমি মেইন ফাংশন রাখবা, তোমার প্রোগ্রামের নাম ওই ক্লাস ডট জাভা। তুমি যদি বি এর ভিতরে রাখো তাহলে তোমার কোডের নাম হবে বি ডট জাভা। অর্থাৎ মেইন ফাংশনটা যেখানে আছে, যে ক্লাসে আছে, ওই ক্লাসের নামে তোমার এই কোডটাকে নামকরণ করতে হবে। শারাফত কবির, বলো। স্যার এই যে ক্লাসটা, এটা কি স্যার ঠিক সি এ যে হেডার ফাইলের কাজটা ছিল ওইটাই করে, নাকি তার চেয়ে একটু না ডিফারেন্ট? না, হেডার ফাইল আলাদা জিনিস, ক্লাস আলাদা জিনিস। হেডার ফাইল যে কাজগুলো করে সেগুলো জাভাতে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা প্যাকেজের মতো করে তুলনা করতে পারি। প্যাকেজের সাথে হেডার ফাইলে যা কিছু থাকে প্যাকেজেও ওরকম কিছু থাকে। হেডার ফাইল আর প্যাকেজ সেম। আমরা যখন আরো যে একটা বড় বড় কোডিং করব তখন প্যাকেজ চলে আসবে, তখন এই বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি ক্লাস আর অবজেক্টের কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। এবং আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, যেটা একটু আগেও বললাম যে আমাদের এই যে নিউ যেই কিওয়ার্ডটা আছে এটা দিয়ে করতে হবে, এগুলো আমরা জানি, অলরেডি আমরা করেছি। যেমন এখানে যদি বলি এই প্রোগ্রামে কয়টা ক্লাস আছে বলো দেখি? এই প্রোগ্রামে কয়টা ক্লাস আছে? স্যার দুইটা। দুইটা ক্লাস আছে। মেইন ক্লাস কোনটা, মানে মেইন ফাংশন আছে কোন ক্লাসে? মেইন স্যার স্যার ফার্স্টেরটা ক্লাস বক্স ডেমো। এই প্রোগ্রামে দুইটাই ক্লাস আছে, কিন্তু মেইন ফাংশনটা হচ্ছে এই ক্লাসে। সুতরাং এই কোডটাকে তোমাকে সেভ করতে হবে বক্স ডেমো ডট জাভা নামে। এবং তুমি এবার কোডের এক্সিকিউশন দেখো, কোডের এক্সিকিউশন কি হবে? মেইন ফাংশন যে ক্লাসে আছে ওই ক্লাস থেকেই এক্সিকিউশন শুরু হবে। এবার দেখো, ক্লাস কিন্তু বেসিক্যালি ডাটা টাইপের মতো। আমরা কিন্তু প্রথম দিকে আলোচনা করেছিলাম, আমরা সিতে যে ডাটা টাইপ করে এসেছি, ডাটা টাইপ আর ক্লাস কিন্তু মোটামুটি সিমিলার জিনিস। ইন্টিজার একটা ডাটা টাইপ, আমি এভাবে ডিক্লেয়ার করতে পারি ইন্টিজার এ বি, করতে পারি না? সো ক্লাসের নামও ডাটা টাইপের জায়গায় রেখে আমি কিন্তু বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটা এখানে দেখানো আছে। মনে করো একটা ক্লাস আছে বক্স, তাইলে আমি এইভাবে ডিক্লেয়ার করতে পারি বক্স, কারণ বক্স হচ্ছে একটা ক্লাস, ক্লাস আর ডাটা টাইপ সিমিলার। সো বক্স ইন্টিজার না লিখে লিখলাম বক্স, মাই বক্স 1,
দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। বক্স ক্লাসের জন্য আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এইভাবে আমরা করতে পারি। এরপরে যখন বলবো মাই বক্স ইজ ইকুয়াল টু নিউ বক্স, তার মানে কি এখানে আমি একটা অবজেক্ট তৈরি করছি। অবজেক্টের নাম কি বলো দেখি? স্যার মাই বক্স। হ্যাঁ, মাই বক্স হচ্ছে অবজেক্ট, এবং এটা কোন ক্লাসের অবজেক্ট? এটা কি এই ক্লাসের অবজেক্ট নাকি এই ক্লাসের অবজেক্ট? এটা দিয়ে আমরা বুঝবো। বক্সের অবজেক্ট। বক্স ক্লাসের একটা অবজেক্ট। সো আমরা মাই বক্স নামে একটা অবজেক্ট তৈরি করছি বক্স ক্লাসের, আরেকটা অবজেক্ট তৈরি করছি মাই বক্স 1 নামে, সেটাও বক্স ক্লাসের। এবার দেখো আমি লিখবো অবজেক্ট গুলোকে, আমি বলেছিলাম এরকম অবজেক্টকে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়। এখন যদি আমি বলি মাই বক্স ডট উইথ সমান 10, তার মানে তোমাকে বুঝতে হবে মাই বক্স হচ্ছে বক্স ক্লাসের একটা অবজেক্ট, এবং বক্স ক্লাসে 3টা প্যারামিটার আছে, একটা হচ্ছে উইথ, একটা হাইট, একটা ডেপথ। তাহলে আমি যদি এরকম বলি মাই বক্স ডট উইথ, তার মানে বুঝতে হবে মাই বক্স যে অবজেক্টটা বক্স ক্লাসের, তার উইথ হচ্ছে 10, মাই বক্সের হাইট হচ্ছে 20, মাই বক্সের ডেপথ হচ্ছে 15। একইভাবে মাই বক্স 1 এর জন্য যদি আমি বলতে চাই মাই বক্স 1 ডট উইথ সমান 10, মাই বক্স 1 হাইট ডট হাইট সমান 25, মাই বক্স 1 ডট ডেপথ সমান 5। তার মানে বক্স ক্লাসের আমি দুটো অবজেক্ট তৈরি করেছি, বক্স ক্লাসের দুটো অবজেক্ট তৈরি করেছি মাই বক্স এবং মাই বক্স 1 নামে, এবং এখানে যেহেতু তার প্যারামিটার আছে 3টা, আমরা 3টাতেই ভ্যালু অ্যাসাইন করেছি। এই কোডটাতে মূলত যেটা করা হয়েছে, মেইন ক্লাসের বাইরে গিয়ে আরেকটা ক্লাসকে ডিফাইন করা হয়েছে, সেই ক্লাসের জন্য দুটো অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, সেই অবজেক্টগুলোতে তার কারেসপন্ডিং ভ্যালুগুলোকে অ্যাসাইন করা হয়েছে। এখন আমি যদি প্রিন্ট করতে চাই যে বক্স ক্লাসের যে অবজেক্ট আছে, দ্যাট মিনস মাই বক্স এবং মাই বক্স 1, তাদের উইথ কত, হাইট কত, ডেপথ কত, তাইলে আমি আসলে এই ভ্যালুগুলো পেয়ে যাব। বুঝতে পেরেছো আমি এই প্রোগ্রামে যা কিছু দেখানোর চেষ্টা করলাম? জি স্যার। তার মানে জি আমার স্যার, বুঝছি। আমার আপাতত মনে করো আমার হচ্ছে মেইন ক্লাসের বাইরে একটা ক্লাসের প্রয়োজন হয়েছে। আমি মেইন ক্লাসের বাইরে একটা ক্লাসই দিয়েছি, সেই ক্লাসেরই আমি মেইন ক্লাসের ভিতরে অবজেক্ট তৈরি করেছি। যদি আমার একাধিক ক্লাসের প্রয়োজন হতো, তাহলে আমি এখানে আরো একটা ক্লাস লিখে রাখতাম, এরপর আরো একটা ক্লাস লিখে রাখতাম। যাই হোক, এই জিনিসগুলো আমাদের পর্যায়ক্রমে আসবে। তোমাদেরকে আমি একটু সাজেস্ট করব, সেটা হচ্ছে আচ্ছা, এই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তোমাদেরকে আমি একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা এই লেকচারের পরেই তোমরা দেখবা তোমাদের এই কি হলো, তোমাদের এই যে বইয়ের রেফারেন্স যেটা দেয়া থাকে, যেমন চ্যাপ্টার 3 and 6, তোমাদের যে বইটা দেয়া হয়েছে হার্ভার্ড শিল্ডের জাভা দ্য কমপ্লিট রেফারেন্স, এই বইয়ের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 6-এ আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি, ক্লাস এবং ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার বিষয়গুলো, এগুলো কিছু ছোট ছোট কোড দিয়ে এখানে ব্যাখ্যা করা আছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই কোডগুলো নিজের হাতে একটু টাইপ করে, সময় নিয়ে অবশ্যই নিজের হাতে টাইপ করে লিখে তোমরা একটু এক্সিকিউট করে করে দেখবা যে ওই বইয়ের প্রোগ্রামগুলো আসলে তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। হার্ভার্ড শিল্ডের এই বইটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড, যারাই ওপি পড়ে বা জাভা পড়ে তারাই আসলে এই বিষয়গুলা, এই কোডিংগুলা করে, এবং নেটেও তোমার এই কোডিংগুলা অনেক এক্সাম্পল আছে। আচ্ছা, এবার এরকম আমরা দেখলাম যে বক্স ক্লাসের একটা অবজেক্ট হলো মাই বক্স। তাহলে আমি এইভাবে একটা ভেরিয়েবল হচ্ছে মাই বক্স, এবং আমি এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি মাই বক্স ইকুয়াল টু নিউ বক্স। আবার আমি ডিরেক্টলি এইভাবে করতে পারি, যেটা আমি একটু আগে লিখে দেখাচ্ছিলাম, যে প্রথমে ক্লাসের নাম থাকবে, তারপর অবজেক্টটার নাম থাকবে, সমান সমান দিয়ে নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাসের নাম থেকে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আমরা এইভাবেও কিন্তু ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। আবার এইভাবে আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। প্রথমে ক্লাসের নামে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সেই ভেরিয়েবলটাকে বুঝতে হবে এটা হচ্ছে ক্লাসের অবজেক্ট। অবজেক্ট তৈরি করার জন্য ওই অবজেক্টের নাম সমান নিউ বক্স, এইভাবেও করা যাবে, এইভাবে 2 লাইন লিখে করা যাবে, অথবা এইভাবে 1 লাইন লিখেও করা যাবে, দুইভাবেই করা যাবে। তো আমরা সাধারণত এইভাবেই করে অভ্যস্ত, এইভাবে আমরা খুব একটা করি না, কিন্তু দুইটাই সঠিক, দুইটাই সঠিক, আমরা এইভাবেই করব, এটাই স্ট্যান্ডার্ড। আরেকটা বিষয় হচ্ছে এখানে
আমরা b1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম বক্স ক্লাসের এইভাবে। আমরা যদি এরকম করি যে বক্স b2 সমান b1, তার মানে হচ্ছে বুঝাবে যে b1 যে অবজেক্টটা, তার যেই প্যারামিটার বা তার যে অ্যাট্রিবিউট, এগুলা b2 নামক অবজেক্টেও আছে। এইভাবেও করা যায়, এটাকে বলে কপি, অবজেক্ট কপি করা। b1 এ যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমি b2 নামে অবজেক্টেও রাখলাম। এখানে দেখো b2 এর জন্য কিন্তু নিউ বক্স এরকম আমরা তৈরি করি নাই, নিউ বক্স তৈরি করছি শুধুমাত্র b1 এর জন্য। তাহলে এইভাবে একটা অবজেক্ট তৈরি করে এবার ওই অবজেক্টকে যদি আমি অন্য কোথাও অ্যাসাইন করি, তাহলে এই অবজেক্টে যে অ্যাট্রিবিউটগুলো ছিল সে সবগুলো অ্যাট্রিবিউটই অবজেক্ট আকারেই b2 তে কপি হয়ে যাবে। এটা হচ্ছে অবজেক্টকে কপি করা বোঝায়। যেমন এই যে এখানে দেখো b1 এ যদি উইথ হাইট এবং ডেপথ থাকে, এই লাইনটা লেখার পরে b2 তেও উইথ হাইট এবং ডেপথ চলে আসবে। কথা বোঝা গেছে? সো প্রত্যেকটা অবজেক্টের জন্য মানে একই ধরনের অ্যাট্রিবিউট আছে এরকম অবজেক্টের জন্য কিন্তু বারবার আমাকে এইবার এইরকম লাইন লিখে লিখে আলাদা আলাদা অবজেক্ট তৈরি করার দরকার নাই, আমরা এইভাবে অ্যাসাইন করে করতে পারি। কথাটা কি বোঝা গেল? জি স্যার। এটা একটু আগের লেকচারে যেটা দেখাচ্ছিলাম আগের স্লাইডে, যে আমরা দুইটা আলাদা আলাদা অবজেক্টের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আলাদা আলাদা ভাবে অবজেক্ট তৈরি করেছি। এইভাবে না করেও যেহেতু তারা একই অ্যাট্রিবিউট রিপ্রেজেন্ট করবে, আমরা কিন্তু কপি অবজেক্ট করতে পারি, এভাবে কিন্তু করতে পারি। অর্থাৎ বক্স মাই বক্স 1 সমান সমান মাই বক্স, এটা লিখলে যেটা হবে মাই বক্স যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সমস্ত অ্যাট্রিবিউটগুলো মাই বক্স 1 অ্যাট্রিবিউটে চলে আসবে। এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা মোটামুটি কিভাবে একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে সেগুলো আমরা বুঝতে পারলাম। এরপরে রেফারেন্স ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে আমরা সিতে পয়েন্টার দেখেছি, যে পয়েন্টার যেভাবে মেমোরি অ্যাড্রেসকে অ্যাকসেপ্ট করতে পারে, রেফারেন্স বা রাখতে পারে, রেফারেন্স ভেরিয়েবল একইভাবে মেমোরি অ্যাড্রেসকে রাখতে পারে। এগুলো আমাদের এখনই প্রয়োজন হবে না, এগুলো আরো পরে প্রয়োজন হবে। তো আমরা পরে ইনশাল্লাহ এগুলো আবার দেখার চেষ্টা করব। তো এখানে এই হচ্ছে বিষয় আমাদের এই লেকচারে যতটুকু দেখালাম। এটা আসলে গতদিন দেখানো উচিত ছিল, নেটওয়ার্কের ঝামেলার কারণে দেখাতে পারি নাই। তো এই লেকচার এই পর্যন্ত। যদি পড়ার কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো, না হলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিব এখন। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 6 তোমাদের বইয়ের যেই সফট কপিটা দিয়েছি সেই বইয়ের সফট কপি থেকে তোমরা কোডিং গুলা, ছোট ছোট কোড গুলা একটু নিজেরা করে করে দেখবা, এবং বইয়ে যেই এক্সাম্পল যে ভাষাটা বলা আছে, যে প্রবলেম ডেফিনেশনটা দেওয়া আছে, সেটা দেখে দেখে তোমরা একটু দেখার চেষ্টা করবো। তো এই লেকচারে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এগুলো খুবই বেসিক লেভেল থেকে আমরা থিওরি ক্লাসগুলো কন্ডাক্ট করতেছি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আমরা লেকচার 4 শুরু করব, যেগুলো হচ্ছে খুবই মানে সিম্পল জিনিস, জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করব। তো অলরেডি স্টুডেন্ট ম্যানুয়ালেও ছিল, এখানে হয়তো আমরা খুব দ্রুত একটু বলে গেছি। এখন থিওরি ক্লাসে আমরা ফর্মালি এটা দেখার চেষ্টা করব। এটা গতকালকে তোমাদের গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিয়েছি আপলোড করে। আমরা অপারেটর পড়ার চেষ্টা করব। জাভাতে কি অপারেটর আছে, অনেকগুলো অপারেটরই সিতে আমরা যে ধরনের অপারেটর করে এসেছি তাদের সাথে মিলে যাবে, আবার কিছু কিছু অপারেটর জাভাতে একটু ডিফারেন্ট ওয়েতে নতুন ভাবে আমরা পাবো। তো মূলত জাভার অপারেটরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: এরিথমেটিক অপারেটর, বিটওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। থিওরির জন্য এগুলো আমাদের জানতে হবে। এরিথমেটিক অপারেটরের মধ্যে মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রিমাইন্ডার, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপরে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এগুলো আমরা জানি। এগুলো সিতে ছিল, সিতে যা ছিল তাই, এরিথমেটিক অপারেটরের কোনো পরিবর্তন নাই। যেমন একটা এক্সাম্পল যদি আমরা করার চেষ্টা করি, যে জাভা কোডের সাহায্যে একটা ক্লাস তৈরি করলাম, এক্স কে বললাম 42 ইন্টিজার টাইপের, ওয়াই কে বললাম ডাবল টাইপের 42.3। এবার যদি আমরা এটা প্রিন্ট করতে চাই এক্স mod 10 ইকুয়াল টু এক্স মডুলাস 10, তাহলে কত প্রিন্ট হবে? এক্স হচ্ছে 42 কে যদি আমি স্যার 2 প্রিন্ট হবে স্যার। 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 2, তাহলে 2 প্রিন্ট হলো। যেহেতু এক্স হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা জাভার একটা সুবিধা। সিতে যেটা করতে হতো, এই এক্সটা কি টাইপের সেটা এখানে বলে দিতে হতো, আবার ওয়াইটা কি টাইপের সেটা এখানে আবার বলে দিতে হতো। কিন্তু জাভাতে টাইপ বলে দিতে হবে না,
এক্স যেই টাইপে তুমি ডিক্লেয়ার করেছো এইখানে সে মনে রাখতে পারে, তাকে আলাদা করে চেনানোর প্রয়োজন হয় না। ওয়াই কে তুমি যেই টাইপে ডিক্লেয়ার করেছো সেইখানে মনে রাখতে পারে, তাকে আলাদাভাবে চেনানোর প্রয়োজন হয় না। এবার ওয়াই কে, দ্যাট মিনস 42.3 কে যদি 10 দিয়ে রিমাইন্ডার করো বা ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকবে? 2.3 স্যার। 2.3। এবং এখানে 2 প্রিন্ট হবে, এখানে 2.3 প্রিন্ট হবে, কারণ এক্স হচ্ছে ইন্টিজার আর ওয়াই হচ্ছে ডাবল। এই কারণে এখন তোমার এখানে ডাবল না থেকে যদি ইন্টিজার থাকতো তাহলে স্যার 2 প্রিন্ট করতো। তাহলে 2 প্রিন্ট করতে, এবং সেখানে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম ইন্টিজারকে তো আর আমি এইভাবে ডিক্লেয়ার করতে পারবো না, তখন তাকে আবার ওই যে টাইপ সেটিং, যেটা আমরা টাইপ কনভার্সন, সেটার মাধ্যমে করা প্রয়োজন হতো। শারাফত কবির বলো। স্যার আমি তো হ্যান্ড রেজ করি নাই স্যার। আচ্ছা, ফাহিম আল হক। অনেক সময় আমরা দেখি যে এরকম আসতেছে যে 2.3333, তো স্যার আমরা চাচ্ছি যে দশমিকের পর এক ঘর বা দুই ঘর দেখতে, এটার ক্ষেত্রে স্যার কি করা যায়? এটা ক্ষেত্রে সিতে যেমন করেছে যে তোমার 0.2d এরকম বলে দিছে ইন্টিজারের জন্য, পয়েন্টের পরে কত ঘর হবে। এইখানে যাবার ক্ষেত্রে ওইভাবে বলে দেওয়ার সুযোগ নেই। তোমাকে যেটা করতে হবে, এইটা যত ঘরে তুমি ইনিশিয়ালাইজ করবা, যদি ইনিশিয়ালাইজ করো সেটাই আসবে, আর যদি না করো তাহলে ডাবল, যেটা পয়েন্টের পরে যাবার ক্ষেত্রে খুব সম্ভবত 10 ঘর, না সি এর ক্ষেত্রে হচ্ছে 10 ঘর, যাবার ক্ষেত্রে কত এটা আমরা প্রথমে আলোচনা করছি, আমার ঠিক মনে নাই, কারণ আমরা বাই ডিফল্ট কোনো ডাবল ভ্যালু এভাবে ইয়ে করি না। 16 ঘর সম্ভবত স্যার। 16 ঘর খুব সম্ভবত। তাহলে পয়েন্টের পরে তোমার 16 ডিজিট আসবে। আর তুমি যদি চাও যে মডিফাই করতে, যে পয়েন্টের পরে আমি 2 ঘরের বেশি দেখবো না, তাহলে এইখানেই তোমার আসলে ইনিশিয়ালাইজের সময় তোমার এখানে পয়েন্টের পরে 2 ঘরের একটা বলে দিতে হবে। যদি কোনো কিছু ইনিশিয়ালাইজ না করো তাহলে 0.00 এরকম বলে দিতে হবে, যদি পয়েন্টের পরে 2 ঘর চাও। আর মডিফাই করা যায় না কথাটা ঠিক না, মডিফাই করা যায়। জাভার ক্ষেত্রে কিভাবে মডিফাই করা যায় আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, কিন্তু এটা করা যায়। আমি কোনো এক প্রবলেমে করেছিলাম বলে আমার মনে হচ্ছে। এটা একটু তোমাদের তাহলে নেটের থেকে একটু হেল্প নিতে হবে, যে জাভাতে যদি আমি পয়েন্টের পরে 2 ঘরের বেশি ভ্যালু দেখতে না চাই, তাহলে আমি কমান্ড কি লিখবো, এখানে কমান্ডে একটু চেঞ্জ করতে হয়, এটা আমার এখন মনে নেই। তো যাই হোক, এরিথমেটিক অপারেটর মোটামুটি এরকমই। ওইটা আমি সার্চ দিয়েও বের করতে পারি, তোমরা সার্চ দিয়ে বের করতে পারো, তোমরা একটু কষ্ট করে বের করে নিও, এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পুরোটাই সি এর মতো, এটা আমরা রিপিট করলাম না, এটাও সি এর মতোই, তোমরা জাস্ট চোখ বুলাবা। অ্যাসাইনমেন্ট অপারেটরও সি এর মতোই, আমরা জানি যে ডান পাশে যে ভ্যালুটা থাকে এটা বাম পাশের ভ্যালুতে অ্যাসাইন হয়, এটাও আমাদের জানা। এটা একটু নতুন আমরা পেতে পারি, যেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, যেটা জাভা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করে। বিটওয়াইজ অপারেটর মানে প্রত্যেক বিটের জন্য আমাদের ক্যালকুলেশন করার যদি প্রয়োজন হয়, যেমন এই সিম্বলটা আমরা জানি এটা হচ্ছে এন্ড, বিটওয়াইজ এন্ড, এটা হচ্ছে অর। আমরা আমি একটু ছোট্ট একটা কোড লেখার চেষ্টা করি। ইফ a is greater than b and a is greater than c, এরকম যদি হয় তাহলে প্রিন্টে এরকম দিয়ে আমরা বলি a is greater। তিনটা নাম্বারের মধ্যে কোনটা বড় এরকম বোঝানোর জন্য সিতে আমরা এরকম কোড করে আসছি। যদি এ বি এর চাইতেও বড় হয় এবং এ সি এর চাইতেও বড় হয়, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে গ্রেটার নাম্বার এই তিনটা নাম্বারের মধ্যে। এরকম কোড কি তোমরা করছো? জি স্যার। আচ্ছা, এখন যে জন্য এটা লিখলাম, এই ডাবল এন্ড আর সিঙ্গেল এন্ড দুটার মধ্যে পার্থক্য আছে। ডাবল এন্ড দিয়ে বোঝায় লজিক্যাল এন্ড। আমরা যদি এরকম বলি, ডাবল এন্ড মানে হচ্ছে লজিক্যাল এন্ড। লজিক্যাল এন্ড মানে হচ্ছে এন্ড এর ক্ষেত্রে যেটা আমরা জানি, দুইটাই যদি ট্রু হয় তাহলে কেবলমাত্র ট্রু, যে কোনো একটা যদি ফলস হয় তাহলে ফলস, এটাকে আমরা বলতেছি লজিক্যাল এন্ড। আর বিটওয়াইজ এন্ড মানে প্রত্যেকটা বিটের জন্য এন্ড করা। যেমন ধরো আমি যদি এক্সাক্ট ভ্যালু দিয়ে বলি, এটা একটা ভ্যালু, এটা আরেকটা ভ্যালু,
এখন যদি আমি বিট ওয়াইজ এন্ড করি তার মানে হচ্ছে প্রত্যেকটা বিটের 1 1 এন্ড করলে কত হয় 1 হয়, 1 0 এন্ড করলে কত হয় 0 হয়। 0 হয়, 0 0 1 0 0। এটা হচ্ছে বিট ওয়াইজ এন্ড, প্রত্যেকটা বিটের সাথে প্রত্যেকটা বিটের এন্ড করে যেটা আমরা পাবো রেজাল্ট, এটা হচ্ছে বিট ওয়াইজ এন্ড একটা এম্পারসেন্ট। আর যদি দুইটা এম্পারসেন্ট দিই তাহলে লজিক্যাল এন্ড। একইভাবে একটা এরকম সোজা দাগ দিলে বিট ওয়াইজ হয়, দুইটা দিলে হচ্ছে লজিক্যাল হয়। এভাবে করে এই সিম্বল কোনটা কি মানে বোঝায় এটা আমাদের বুঝতে হবে। এবং কোডের আজকে এই লেকচারের শেষেও দেখবা কোন চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আছে সেগুলো বলা আছে, সেটা দেখে তোমরা ছোট ছোট কিছু কোডও নিজেরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এগুলো হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, এগুলো সবগুলোই চোখ বুলাবা কোনটা কি বোঝায়। যেমন আমরা যদি এরকম বলি, এটা যদি একটা আমরা নর্মাল একটা এক্সাম্পল নেই, এ বি দুটো ইনপুট যদি হয় তাহলে তার কম্বিনেশন এরকম হতে পারে। এটা হচ্ছে বিট ওয়াইজ অর, এটা বিট ওয়াইজ এন্ড, এটা হচ্ছে বিট ওয়াইজ এক্সঅর, আর এটা হচ্ছে বিট ওয়াইজ নট। তাহলে বিট ওয়াইজ অর যদি হয় 0 আর 0 অর করলে 0 হবে, 0 আর 1 অর করলে 1 হবে, এরকম করে এটা পাওয়া গেল। লজিক বিট ওয়াইজ এন্ড এভাবে পাওয়া গেল। বিট ওয়াইজ এক্সঅর মানে হচ্ছে যদি দুইটা বিট একই হয় তাহলে আউটপুটে আসবে 0, যদি দুইটা বিট ভিন্ন ভিন্ন হয় তাহলে আউটপুটে আসবে 1। ভিন্ন ভিন্ন মানে একটা যদি 0 হয় আর একটা যদি 1 হয়, অথবা একটা 1 হয় আর একটা 0 হয় তাহলে আসবে 1। আর যদি দুইটা বিট একই হয়, দুইটাই যদি 0 হয় বা দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুটে আসবে 0। এটা হচ্ছে বিট ওয়াইজ এক্সঅর। আর এটা হচ্ছে বিট ওয়াইজ নট, এটা যেহেতু নট এ তার মানে এ যদি এখানে 0 থাকে নট এ হবে 1, এ যদি 1 থাকে নট এ হবে 0। এইভাবে আমরা বিট ওয়াইজ অপারেটরগুলো সহজে বুঝতে পারি, ইমপ্লিমেন্ট করে বুঝতে পারি। আমি মনে হয় এটা তোমরা সবাই ডিসক্রিট ম্যাথমেটিক্স অলরেডি এগুলো পড়াশোনা করে আসছো। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নাই। এরপরে আরো দুইটা বিষয় আমরা পাবো, এই একটা হচ্ছে লেফট শিফট যেটা বিট ওয়াইজ অপারেটরের মধ্যে পড়ে, লেফট শিফট, আর একটা পাবো রাইট শিফট। দুইটা একই জিনিস, মানে কাজ একই রকম, আমরা জাস্ট একটা একটু তোমাদের সাথে বোঝাই শেয়ার করি। লেফট শিফট অপারেটরে এরকম দুইটা লেস দেন সিম্বল থাকবে, অর্থাৎ আমি যদি কোডে এরকম লিখি যে বাইট এ সমান 8, বি সমান 24, ইন্টিজার হচ্ছে সি, সি সমান হচ্ছে এ, এ কে 2 বিট লেফট শিফট করতে হবে। লেফট শিফট মানে হচ্ছে এরকম দুইটা লেস দেন, আর কয় বিট করবো এটা উল্লেখ থাকতে হবে। এই লাইন দিয়ে বোঝাচ্ছে এ যে ভ্যালুটা আছে তাকে আমরা 2 বিট লেফট শিফট করব। তাহলে এর ভিতরে কত আছে? এর ভিতরে আছে 8। যেহেতু এটা বাইট, বাইট মানে হচ্ছে কয় বিট? 8 বিট, অর্থাৎ 8 কে 8 বিটে কনভার্ট করতে হবে। তাহলে 8 এর বাইনারি ভ্যালু কত? 8 এর বাইনারি ভ্যালু হচ্ছে এরকম 1 2 4 8। তাহলে এখানে কয় বিট হলো? 4 বিট স্যার। 4 বিট হয়েছে, কিন্তু বাইটে আমাকে 8 বিট করতে হবে, এজন্য আমি সামনে আরো 4টা 0 দিব। তাহলে এটা হচ্ছে a সমান 8। এখন একে যদি 2 বিট লেফট শিফট করতে হয় তার মানে হচ্ছে 8 তো ছিল হচ্ছে আমার এই পর্যন্ত, এই পুরো অংশটাকে আমি 2 বিট বামে নিয়ে আসবো। 2 বিট যদি বামে নিয়ে আসে, খেয়াল করো এই বিটটা যদি 2 বিট বামে আসে তাহলে এখানে চলে আসবে, এখানে আসবে 1। এটাও যদি 2 বিট বামে চলে আসে এখানে আসবে 0। এটাও যদি 2 বিট বামে আসে এখানে এসে হবে 0। এটাও যদি 2 বিট বামে আসে এখানে আসবে 0। তাহলে আমার 8 বিট করতে গেলে এরপরে আসলে আরো দুইটা 0 দিতে হবে, কারণ হচ্ছে এরা যদি 2 বিট শিফট হয়, এটা যদি 2 বিট শিফট হয় তাহলে আবার শেষ থেকে আসবে 1 2, এটা এখানে চলে আসবে। এইটা এটা এই 1 বিট, আর আরেকটা হচ্ছে এখানে তো কিছু নাই, এই জন্য আবার সামনে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তাইলে 2 বিট শিফট হয়ে অর্থাৎ 1 0 0 0, এটা ছিল আমার 8 এর জন্য ভ্যালু। এটা 2 বিট শিফট হয়ে আমার ভ্যালুটা চলে আসবে এরকম। এবং এখানে যেহেতু টোটাল আছে 6টা বিট, আমি সামনে আরো দুইটা 0 দিয়ে দিব, তাহলে টোটাল 8 বিটের হয়ে যাবে, যেহেতু এটা বাইট। তাহলে এইটার ভ্যালু কত? 1 2 32 স্যার। 16 32 স্যার। তাহলে 32। তাহলে
এ এ সমান সমান যদি 8 হয় এবং একে যদি আমরা 2 বিট লেফট শিফট করি তাহলে ভ্যালু কত হবে? 32। 32। এইভাবে করে আমরা লেফট শিফটের কাজটা বুঝতে পারি। এটা বাইটের ক্ষেত্রে দেখালাম ছোট বিধায়। এখন একই কাজ যদি আমরা ইন্টিজারের জন্য করি, যেমন ধরো আমরা ইন্টিজার আই মনে করো আমি অ্যাসাইন করলাম হচ্ছে এই যে দেখো বাইট এ হচ্ছে 64। 64 মানে কি 1 2 4 8 16 32 64 এরকম 1 2 3 4 5 6 7 একটা সামনে 0 হবে, এটা হলো 64। এটাকে যদি 2 বিট শিফট করি তাহলে 1টা এখান থেকে আবার এখানে চলে আসবে না? 256 হবে স্যার। হ্যাঁ, এটা এখানে চলে আসবে। আর খেয়াল করে এখানে একটা বিষয় আছে, আর এই 0টা 2 বিট শিফট এখানে চলে আসবে। দ্যাট মিন্স আমাদের এরকম 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 থাকবে। এখন টোটাল কয়টা বিট হলো? 8 বিট স্যার। না, ও স্যার 9 বিট, 9 বিট 9 স্যার। বিট হয়ে গেছে। তাহলে 9 বিট যদি হয় তাকে তো আমি বাইটের মধ্যে রাখতে পারবো না। বাইটের মধ্যে কি 9 বিট রাখতে পারবো? রাখতে পারবো না। এই জন্য একে 2 বিট লেফট শিফট করলে আমাকে অবশ্যই 2 কে 2 মানে এ কে 2 বিট লেফট শিফট করলে আমাকে অবশ্যই এটাকে আর বাইটে রাখার সুযোগ থাকবে না। বাইটের চেয়ে বড় যে কোনো ডাটা টাইপ আমাকে ব্যবহার করতে হবে, যেটা এখানে আমরা ইন্টিজার ব্যবহার করেছি। আমরা চাইলে শর্টও ব্যবহার করতে পারতাম। তাইলে ইন্টিজার যদি ব্যবহার করি, ইন্টিজার তো 32 বিট নিতে পারে। তাহলে এই হচ্ছে আমার 9 বিট, দ্যাট মিন্স এই হচ্ছে আমার 9 বিট। সামনে আরো 23টা বিটে আমি 0 দিয়ে দিব। তাইলে আমার যে ভ্যালু হবে 256। এখন যদি আমি বলি এ সমান যদি 64 হয়, একে যদি 2 বিট লেফট শিফট করি তাহলে তার মান কত হবে? 256। এখন যদি এরকম হয় এর মান 64 না, এর মান হচ্ছে 46 এবং একে আমি 4 বিট লেফট শিফট করতে চাই, তাহলে মান কত হবে বের করতে পারবে না? জি স্যার। এরকম করে এই এক্সাম্পলটা দেখে এটা একটু বাসায় করার চেষ্টা করব, নিজে নিজে বুঝে বুঝে কোনো কিছু করার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে মোটামুটি লেফট শিফট। একইভাবে রাইট শিফটের ক্ষেত্রে হচ্ছে এই ডাবল রাইট অ্যাঙ্গেল সিম্বল এবং কাজ একই। আমরা রাইট শিফট করা মানে রাইটে আসা, যেমন এর মান ছিল 8, 8 মানে হচ্ছে এইটা, যদি রাইট শিফট করি তাহলে হচ্ছে 2 বিট ডানে চলে আসবে, তাহলে এরকম হয়ে যাবে। এবং এইটার ভ্যালু হচ্ছে 2। লেফট শিফট আর রাইট শিফট একই ধরনের, এবং দুটোই আমরা আপাতত আনসাইন্ড নাম্বারের জন্য চিন্তা ভাবনা করেছি। যদি সাইন্ড নাম্বার স্যার, হয়, হ্যাঁ স্যার আমরা এই যে লেফট শিফট তারপরে রাইট শিফট এগুলো কেন করতেছি, মানে স্যার এটা আসলে অ্যাপ্লাইড ফরমেশনটা কি? হ্যাঁ এগুলা অ্যাপ্লাই যে এখনই বলতেছিলাম। এটা হচ্ছে ধরো আমরা আপাতত আনসাইন নাম্বারের জন্য করতেছি, যখন আমরা সাইন নাম্বারের জন্য করব তখন আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, এবং কম্পিউটার আর্কিটেকচার যখন তোমরা করতে যাবা তখন এই ক্যালকুলেশনগুলো তোমাদের লাগবে। ইভেন ডিজিটাল সিস্টেমও যদি করতে যাও, তোমাদের কোর্স হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, এই কোর্সের ক্ষেত্রে দেখবে এগুলো লাগবে। কোথাও দেখবা কম্পিউটার মানে হার্ডওয়্যার লেভেলে যদি তুমি পড়াশোনা করতে চাও, প্রসেসর, কাউন্টার, তারপর হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এই বিষয়গুলো, মেমোরি ডিভাইস, এই বিষয়গুলো তুমি যখন পড়তে যাবা তখন দেখবা তোমার এরকম শিফটিং এর প্রয়োজন পড়ে। শিফটিং এর প্রয়োজন কেন পড়ে? কারণ হচ্ছে তুমি যখন ডিফাইন করে ফেলো যে ইন্টিজার সি, তার মানে এটা 32 বিটই হবে, এর বেশি বাড়ার সুযোগ নাই। তাহলে 32 বিটের মধ্যে তুমি হয়তো ভ্যালুটা একটা রাখছো, এখন ওইটাকে শিফট করার প্রয়োজন হবে। তুমি যখন বিশেষ করে ডিএলডি পড়তে যাবা, দেখবা কাউন্টার যখন করতে যাবা, তুমি যখন কি বললাম ফ্লিপ ফ্লপ করতে যাবা, আরো আছে এরকম, ওই বিষয়গুলো পড়তে গেলে এই জিনিসগুলো তোমাদের আবার আসবে। আপাতত জাভাতে এদের তুমি কোনো ব্যবহার খুঁজে পাবা না, কিন্তু হিসাব নিকাশগুলো তোমার করে রাখতে হবে। কারণ দুইটা কারণ, একটা হচ্ছে তোমরা জানো যে কম্পিউটার বা আজকে আমরা যেরকম ডিভাইসগুলো ব্যবহার করতেছি এটা তো শুরু থেকে এরকম ছিল না। হার্ডওয়্যার যত বেশি উন্নত হয়েছে, প্রোগ্রামিংও তত বেশি উন্নতি হয়েছে, একে অপরের পরিপূরক। হার্ডওয়্যার গুলো একসময় শুধুমাত্র এই যে এরকম হিসাব নিকাশের উপর ভিত্তি করে বা নির্ভর করে থাকতো, এখন কিন্তু হার্ডওয়্যার গুলোকেও কম্পিউটার প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করা যায়। সেই ক্ষেত্রে তুমি যখন কম্পিউটার একটা প্রোগ্রাম লিখে বা একটা জাভা প্রোগ্রাম লিখে হার্ডওয়্যারের ওই অপারেশনটাকে তুমি ম্যানিপুলেট করতে যাবা, তখন তোমার এই বিষয়গুলো কাজে লাগবে, এবং এগুলো আরেকটু বড় হলেই কাজে লাগবে।
এখনই ইমিডিয়েটলি তোমার এইগুলার কোনো অ্যাপ্লিকেশন পাবা না, এই একটা দুইটা সেমিস্টার গেলেই এই বিষয়গুলো তোমার সামনে চলে আসবে। এই হচ্ছে বিষয় আমাদের লেফট শিফট এবং রাইট শিফট। এরপরে হচ্ছে রিলেশনাল অপারেটর, এটাও সি এর মতোই, সিতে যা কিছু করেছিলাম গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এইগুলো। এখানে রিলেশনাল অপারেটরের এক্সাম্পল আছে, এটা মোটামুটি সি এর মতোই। কিছু কিছু পার্থক্য আছে, যেমন সিতে আমরা এরকম লিখতে পারি ইফ নট ডান, এরকম লিখতে পারি। জাভাতে এরকম লিখতে পারি না, জাভাতে লিখতে হবে আমাদের এরকম ইফ ডান নট ইকুয়াল টু 0। এটা কিছু কিছু বিষয় আছে, এগুলো তোমরা কোড লিখলেই বা যদি কোনো কারণে সি এর সিনট্যাক্সটা লিখো, দেখো যে জাভায় কাজ করতেছে না, তো কোন লাইনে এরর আছে সেই লাইনটা দেখে নেটে সার্চ দিলেই কারেসপন্ডিং জাভা কোড পেয়ে যাবা। এটা বড় কোনো ইস্যু না, একই রকম আপাতত তোমরা বলতে পারি একই রকম। আর হচ্ছে বুলিয়ান লজিক্যাল অপারেটর, এটা হচ্ছে যে এরকম, যেটা বলতেছিলাম, এগুলো হচ্ছে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সিট। আর এগুলো হচ্ছে লজিক্যাল এন্ড, এটা হচ্ছে লজিক্যাল অর। এখানে লজিক্যাল অর গুলোকে বলতেছে শর্ট সার্কিট অর, যেটা আমরা এই রিলেশনাল অপারেটরে আসলে ব্যবহার করি। রিলেশনাল অপারেটর গুলোর ভিতরে যেটা ব্যবহার করি এই যেগুলোর ভিতরে, সেগুলো হচ্ছে তোমার শর্ট সার্কিট নাম দিয়েছে আর কি। তো বিষয় একই, তোমরা হচ্ছে সিতে যেমন আছে তেমন এইখানেও ব্যবহার করতে পারো। আর নতুন করে কেউ হাত তুলেছ? শারাফাত কবির? না স্যার, আমি না। তাহলে তুমি একটু হাতটা নামাও। নাজমুল হোসেন? ওর হাতটা উঠে আছে। নাজমুল হোসেন? স্যার আমি বলতে পারবো। স্যার স্যার একটু মানে এই টপিকে না স্যার, একটু ভিন্ন টপিকে বলতে চাচ্ছিলাম স্যার, যদি অনুমতি দেন স্যার। স্যার আমাদের ল্যাব রিপোর্ট আজকে স্যার সাবমিটের লাস্ট ডেট ছিল স্যার, যদি আমাদেরকে স্যার আরেকটা দিন সময় বাড়ায় দিতেন একটু উপকার হতো স্যার। তোমরাই তো টাইম চেয়ে আজকের দিনটা পর্যন্ত নিয়েছিলাম, স্যার আরেকটা দিন বাড়াই দিলে স্যার, এই সুযোগটা আর দেওয়া যাবে না? স্যার আমরা চেষ্টা করবো স্যার টাইমলি দেওয়া স্যার। টাইমলি যখন স্যার স্টার্টিংটা একটু ভালো হবে স্যার, তখন আমরা আরো ভালো আউটপুট দিতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তোমরা দাও, কালকে দাও ক্লাসের পরে। এই হলো মোটামুটি আমাদের লজিক্যাল বা বুলিয়ান অপারেটর গুলো। শর্ট সার্কিট হচ্ছে যদি ডাবল ইউজ করতে পারি, যেটা আমরা হচ্ছে এইভাবে ব্যবহার করি ইফ এর ভিতরে বা কোনো রিলেশনাল অপারেটরের সাহায্যে। আর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এগুলো আসলে ওই রিলেশনাল অপারেটরের মতোই, সবই সিমিলার টু সি, এখানে আর নতুন কিছু নাই। একটা জিনিস আমাদের জানতে হবে, অপারেটর প্রেসিডেন্স। একই সাথে যদি অনেকগুলো অপারেটর থাকে তখন কার কাজ আগে করব কার কাজ পরে করব, এটা যদি আমরা একটু জানতে চাই, অর্থাৎ প্যারেনথেসিস, ব্র্যাকেট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, নট, ইনটু, ডিভাইডেড, রিমাইন্ডার, প্লাস মাইনাস, রাইট শিফট, লেফট শিফট, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরকম অনেকগুলো অপারেটরের বিভিন্ন ভাবে যদি থাকে, তাহলে আমরা কোনটার কাজ আগে করব কোনটার কাজ পরে করব, তখন আমাদের এই প্রেসিডেন্সটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি এরা কেউ থাকে তাহলে অবশ্যই এদের কাজ, এদের ভিতরে কাজগুলো আগে করতে হবে, তারপরে যদি এদের কাজ শেষ হয়ে যায় তাহলে এদের কাজ করতে হবে, এইভাবে করে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। সবার শেষে করতে হবে অ্যাসাইনমেন্ট যদি থাকে তার কাজ, অর্থাৎ কোনো ভ্যালু অন্য কোথাও যদি আমরা অ্যাসাইন করতে যাই তার কাজ এখানে করতে হবে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যখন আসলে কিছু ইকুয়েশন দিয়ে কাজকর্ম করতে যাব তখনই আসলে আমরা এগুলা বুঝে যাবো যে আসলে কোনটার কাজ আমার আগে করতে হয় কোনটার কাজ পরে করতে হয়। তো আজকে আমার মোটামুটি এই পর্যন্তই দেখানোর ছিল। তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেটা চ্যাপ্টার 4টা একটু দেখবা। চ্যাপ্টার 4-এ এইসব রিলেটেড কিছু ছোট ছোট কোড করে করে তার আউটপুট দেখানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো দিয়ে একটা কোড তোমরা একটু করার চেষ্টা করে তোমরা এই লেকচারটা আমি আপাতত এখানেই শেষ করবো। আর এখানে তোমাদের আমি একটু গাইডলাইন দিব, যেটা আমি সবসময় তোমাদের বলি, প্রোগ্রামিং রিলেটেড কোর্সগুলোতে ভালো করতে গেলে তোমাকে ক্লাস যতক্ষণই করো বা ল্যাব ক্লাস যতক্ষণই করো, বিশেষ করে ল্যাব ক্লাস, তোমাকে কিন্তু 10 টাইমস তোমাকে এফোর্ট দিতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, তোমার ডেডিকেশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। সবকিছু সমন্বয় যাদের মধ্যে আসবে তারাই আসলে এই কোর্সের মূল যেই মজা সেটা বুঝতে পারবা, মূল কনসেপ্টগুলোও ধরতে পারবা। আর যারা মনে করো কোনোভাবে মনে করবা যে কোনোভাবে আমি সেমিস্টারটা শেষ করি, কোনোভাবে কোর্সটা শেষ করি, তারা পরবর্তীতে এমন এমন ভাবে বিপদে পড়বা যেখান থেকে উদ্ধার পাওয়ার
খুব একটা সুযোগ থাকবে না, তখন তোমার আসলে খুবই খারাপ পরিণতি হবে। তো সেটা যেন না হয় সেজন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টকেই আমরা বলি যে আসলে তোমরা টিচার তোমাকে যাই করায় যাই দেখায়, বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড কোর্সগুলো সিএসসির স্টুডেন্টদের জন্য নিজে নিজে তোমাকে এফোর্ট দিতেই হবে। তোমাকে গুগল সার্চ করতে হবে, নিজে নিজে কোডিং করতে হবে, প্রয়োজনে ইউটিউবে বিভিন্ন ম্যাটেরিয়ালস দেখে দেখে হলেও, বইয়ের বিভিন্ন প্রোগ্রাম দেখে দেখে করে হলেও তোমাকে কাজ করতে হবে, কাজ শেখার চেষ্টা করতে হবে। কোনো সময় এটা বলে পার পাওয়া যাবে না যে স্যার আমাদের তো সুলাইমান স্যার এই ওপি নিয়েছিলেন, উনি তো ভালো করে পড়ান নাই, এই জন্য স্যার আমি আসলে ভালো করে আমার এই কোর্সটাতে আমি ভালো করতে পারিনি। এইটা বললে সুলাইমান স্যারের কোনো কিছু আসবে যাবে না, ক্ষতিগ্রস্ত তোমরাই হবে। কোনো একটা কোর্সে যদি টিচার ভালো নাও পড়ায়, তোমাকেই ভালো করে করতে হবে। সিএসসি স্টুডেন্টদের দায়িত্বই হচ্ছে এটা। প্রচুর ম্যাটেরিয়ালস আছে, তুমি যদি একটু এফোর্ট দাও, বিশেষ করে আজকে যা পড়াইলাম, তুমি লেকচার স্লাইডটা যদি আবার নিজে নিজে দেখো, এটার মধ্যে যে এক্সাম্পলগুলো আছে এগুলো নিজে নিজে করো। টেক্সট বইয়ের চ্যাপ্টার 4টা যদি একটু খুলে দেখো, ওইখান থেকে নিজে নিজে একটু করার চেষ্টা করো, নিজেই প্রবলেম তৈরি করো। অনেক সময় একটা কোড লিখলে, ধরো 10 লাইনের একটা কোড লিখলাম, আমার মাথার মধ্যে খালি ঘুরঘুর আছে, এই জিনিসটা এখানে না দিয়ে যদি ওইখানে দেই তাহলে কিরকম হবে, এখানে 5 দিছে আমি যদি 10 দিই তাহলে কি হবে, এখানে ইন্টিজার দিছে না দিয়ে যদি আমি লং দিই তাহলে কি হবে। এই ঘুরঘুরানিগুলো আমার নিজে নিজে টেস্ট করে করে লজিক্যালি দেখতে হবে যে আমি যেমন ভাবতেছি তেমনই আসলে আউটপুট পাচ্ছি কিনা। এগুলা যখন তুমি করতে পারবা, সর্বোপরি তুমি যখন প্রোগ্রামিংকে ভালোবাসতে পারবা, তখনই তুমি আসলে এই কোর্সে সাকসেসফুল হতে পারবা, আদারওয়াইজ দেয়ার ইজ নো অপশন। তো যাই হোক, এই পর্যন্ত বলে আমরা রাখলাম। আজকের পর্যন্ত আমরা খুবই বেসিক জিনিসগুলো দেখলাম থিওরিতে। নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে আমরা থিওরি ক্লাসে আর একটু মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট সেগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করব। এই পর্যন্ত কারো কোনো অবজারভেশন আছে কিনা আজকের ক্লাসে যে জিনিসগুলো দেখালাম, এই পর্যন্ত কারো কোনো মন্তব্য, কারো কোনো পরামর্শ বা কোশ্চেন আছে কিনা? আমি সময় দিতে পারবেন? আমরা আপনার সাথে একটা বিষয় একটু স্যার কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করি।